এর মধ্যে সবথেকে বেশি কমন যেটা আসে সেটা হচ্ছে অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, দেন হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, এরপর আছে হার্শ টিটিপি অ্যান্ড কোলেস্ট্রল এমবোলাই। তাহলে এই ডিজিজগুলো রিলেটেড পরীক্ষায় বেশি আসে। এর বাইরে বাদ পড়ছে হচ্ছে এডিপিকেডি অ্যান্ড ফাইনাল হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। তাহলে এই ডিজিজগুলো থেকে মেইনলি হচ্ছে সিঙ্গেল বেস্ট আসে, আর কিছু বক্স আছে যেগুলো থেকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে আমাদের ফার্স্ট ডিসকাশন টপিক হচ্ছে টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ। মানে আমরা ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম যে রেনাল যে অ্যানাটমি আছে মধ্যে রেনাল কর্পাসেলস আর একটা আছে রেনাল টিউবিউল। কর্পাসেলসের মধ্যে মেইনলি আছে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল, আর রেনাল টিউবিউলের মধ্যে আমরা বলছিলাম কয়েকটা পার্ট আছে। এর বাইরে আরো দুটো স্ট্রাকচার রিলেটেড রেনাল ডিজিজ হতে পারে। এর মধ্যে একটা আছে ইন্টারস্টিশিয়াল আর একটা আছে রেনাল ভেসেলস। তাহলে রেনাল যে টিউবিউল আছে এই টিউবিউলের পাশে হচ্ছে ভাস্কুলার স্পেস থাকে, রেনাল টিউবিউল এবং ভেসেলের মাঝখানে যে স্পেসটা এটা হয় ইন্টারস্টিশিয়াল। তাহলে ইন্টারস্টিশিয়াল রিলেটেড কিছু ডিজিজও হতে পারে। তাহলে টিউবুলার ইন্টারস্টিশিয়াল ডিজিজগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। যেমন রেনাল টিউবুলে আমরা বলছিলাম মেইন কাজ কি, এগুলো হচ্ছে ইলেক্ট্রোলাইট, তারপর হচ্ছে ফ্লুইড, অ্যাসিড বেস ব্যালেন্স, এইগুলা মেনটেন করে। আর এগুলোর একটা কাজ কি, এগুলোতে স্মল লো মলিকুলার হেপারিন এবং মিডিয়াম মলিকুলার হেপারিন, সরি লো মলিকুলার প্রোটিন যেগুলো আছে এই প্রোটিনগুলো এখানে সিক্রেশন হতে পারে। তাহলে টিউবুলার ইন্টারস্টিশিয়াল যদি ডিসফাংশন হয় তাহলে মেইনলি পেশেন্ট কি হবে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হবে, তারপর হচ্ছে যে প্রোটিনিউরিয়া হতে পারে, আর রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। গ্লোমেরুলার বা অন্যান্য রেনাল ডিজিজের সাথে এদের একটু পার্থক্য হচ্ছে এখানে ইউজুয়ালি ইউরিন আউটপুটটা প্রিজার্ভ থাকে, এবং অনেক পেশেন্টে দেখা যায় পলিউরিয়া থাকতে পারে বা নক্সুরিয়া থাকতে পারে ডিউ টু লস অফ কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি ইন ড্যামেজ টিউবিউলস। তাহলে গ্লোমেরুলার ডিজিজগুলো যেগুলো হয় সেগুলো ইউজুয়ালি পেশেন্টরা দেখা যাচ্ছে অলিগুরিয়া বা অ্যানুরিয়া ডেভেলপ করতে পারে, কিন্তু এখানে যেহেতু গ্লোমেরুলাস ঠিক আছে সো ফিল্ট্রেশনটা ঠিকঠাক থাকবে, পেশেন্ট ইউজুয়ালি অলিগুরিয়া ডেভেলপ করে না বা নন অলিগুরিক থাকে। আর রেনাল টিউবুলার এখানে একটা মেইন ফাংশন হচ্ছে ইউরিন কনসেন্ট্রেশন করা বাই রিঅ্যাবজর্পশন অফ সলিউট সাবস্টেন্স, সরি রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার। তাহলে কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি যদি লস হয়ে যায় তাহলে কি হবে, ইউরিনটা কনসেন্ট্রেট হতে পারবে না, ডাইলিউটেড হবে এবং পেশেন্টের পলিউরিয়া হবে। তাহলে ফার্স্ট যেটা ডিজিজ আছে সেটা হচ্ছে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস, মানে এখানে ইন্টেস্টাইনে ইনফ্লামেশন হবে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটটাই পরীক্ষায় বেশি আসে। এই ইনফ্লামেশনটা মেইনলি হয় কিসের কারণে, ইউজুয়ালি হয় হচ্ছে ড্রাগ রিলেটেড কজের কারণে। এছাড়া ইনফেকশন, টক্সিন এবং ইমিউনোমেডিটা হতে পারে। ড্রাগসের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেনিসিলিন, প্রোটন পাম্প ইনহিবিটর আর এনএসআইডি। এছাড়া মেসালজাইন, এটা হচ্ছে অ্যাকুট ইনস্টাল এফেক্টস করতে পারে। এগুলো মেকানিজম হচ্ছে কি, এগুলো অ্যালার্জি মতো করতে থাকে। এছাড়া ইনফেক্টিভ কজ আছে, এর মধ্যে ইম্পর্টেন্স লেপ্টোস্পিরোসিস, কিছু ইমিউনোমেডিয়েটেড এবং কিছু টক্সিক রিলেটেড কজ আছে। এর মধ্যে একবার পরীক্ষায় আসছিল যে মেসালজাইন কিভাবে ইন্টারস্টাল নেফ্রাইটিস করে, যেটা মেকানিজম হচ্ছে অ্যালার্জি। তাহলে পেশেন্টের এই ধরনের একটা ড্রাগি হিস্ট্রি থাকবে। আর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকে, পেশেন্টের একেআই এবং র্যাপিড ডিটেকশন জেনারেল ফাংশন থাকবে, সেরাম ক্রিয়েটিন লেভেলটা বেশি থাকবে। Acute initial nephritis should always be considered in patients with non-oliguric AKI. যেটা একটু আগে আমরা বললাম যে টিউবুলো ইন্টারস্টাল যে ডিজিজগুলো এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি অলিগুরিক থাকে না, নন অলিগুরিক থাকে। আর যদি ড্রাগ ইনডিউসড হয় সেক্ষেত্রে পেশেন্টের ফিভার এবং র্যাশ থাকবে। ইনভেস্টিগেশনগুলো আমরা কি পাবো, পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউসিনোফিলিয়া হলস মানে ইউসিনোফিল কাউন্ট বেশি থাকতে পারে। যদি আমরা ইউজিন এক্সামিনেশন করি সেক্ষেত্রে প্রোটিনুরিয়া আর সাথে ডাব্লিউবিসি এন্ড ডাব্লিউসি কাজ থাকতে পারে। বাট স্টাইল অন কালচার মানে কালচার করলে কোনো গ্রোথ পাওয়া যাবে না, মানে এগুলোকে বলা হয় স্টেরাইল পাইউরিয়া যদি পার্সেল পাওয়া যায়। আর স্টেরাইল পাইউরিয়ার একটা ইম্পর্টেন্ট কজ আছে অ্যাকুট ইনস্টাইনাল নেফ্রাইটিস। কনফার্ম করা কি হবে, রেনাল বায়োপসির মাধ্যমে। তো ইউজুয়ালি আমরা করি না। ম্যানেজমেন্ট কি করবো, যদি ড্রাগ ইন্ডিউস হয় সেক্ষেত্রে ড্রাগটা উইথড্রল করবো, যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে সেই ডিজিজের ট্রিটমেন্ট করবো। আর যদি রিকভারি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাই ডোজ স্টেরয়েড ইউজ করতে পারি। মেইন হচ্ছে দুইটা, একটা আন্ডারলাইং কজ বা আন্ডারলাইং ড্রাগ উইথড্র, আর একটা হচ্ছে
হাইড্রোজিস্টেরয়েড। তাহলে পরীক্ষার সিনারিও কেমন থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের একটা ড্রাগ হিস্ট্রি থাকে, সেটা হতে পারে অ্যান্টিবায়োটিক, এনএসআইডি অথবা পিপিএ। আর ড্রাগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা বললাম দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফিভার আর একটা হচ্ছে র্যাশ, এর সাথে আর্থালজিয়া থাকতে পারে। পেশেন্ট ইউজুয়ালি ইউরিন আউটপুটটা মেনটেন হয়, মানে নন অলিগুরিয়া একেআই থাকে, সেম ক্রিয়েটিনটা বেশি থাকবে। আর সিবিসি করলে আমরা কি পাবো? ইউসিনোফিল কাউন্ট বেশি পাবো। এই ধরনের একটা সিনারিও যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এরপর আসি কজেস অফ ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস যে কোনো কজ যদি পারসিস্টেন্ট থাকে সেক্ষেত্রে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। এটা গ্লোমেরুলার নেফ্রাইটিস কারণে হতে পারে। এখানেও কিছু ড্রাগ, টক্সিন, ইনফ্লামেটরি এবং সিস্টেমিক ডিজিজ আছে, এগুলো এমসিকিউর জন্য মুখস্থ করা লাগবে। বিশেষ করে ড্রাগস কজগুলা আর হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজগুলা। আর একটা হচ্ছে কনজেনিটাল কিছু ডিজিজ আছে, এর মধ্যে আমাদের মনে রাখা লাগবে কোনগুলো, যেগুলো হচ্ছে কমন আর কি। তাহলে সার্কোইডোসিস, শগরেন সিনড্রোম, সিস্টেমিক লুপাস এরিথমেটাস, তাহলে এই ডিজিজগুলো থেকেও পরীক্ষা কোশ্চেন আসে, তাহলে এগুলো মনে রাখা লাগবে। এরপর আছে উইলসন ডিজিজ, সিকল সেল নেফ্রোপ্যাথি আর মিডল রেসপন্স কিডনি। মেটাবলিক মধ্যে কি আছে? হাইপোক্যালেমিয়া, হাইপার অক্সালেরিয়া। তাহলে এই কজগুলো আর সাথে ড্রাগসগুলো এগুলো মুখস্থ করতে হবে। এরপর সেই অ্যালপোর্ট সিনড্রোম। তাহলে অ্যালপোর্ট সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসিভ ডিসঅর্ডার। তবে অনেক সময় অটোসোমাল রিসিভ বা ডোমিনেন্ট প্রেজেন্টেশন হতে পারে। এখানে মেনলি কি সমস্যা হয়? এখানে এক্স ক্রোমোজোমের যে COL4A5 জিন আছে, এখানে মিউটেশন হয়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আলফা 5 সাব ইউনিট অফ টাইপ 4 কোলাজেন তৈরি করা। তাহলে এখানে যদি মিউটেশন হয় তাহলে এই টাইপ 4 কোলাজেন এটা হচ্ছে এখানে মেইনলি প্যাথোলজিটা হবে। এটাকে আমরা অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ পড়ছিলাম, যেখানে ছিল আলফা 3 সাব ইউনিট অফ টাইপ 4 কোলাজেন, মানে এই দুইটা হচ্ছে টাইপ 4 কোলাজেন একটা ডিসঅর্ডার। তাহলে যেখানে যেখানে এই কোলাজেনটা আছে সেই অর্গানগুলোতে মেইনলি পেশেন্টের সিমটমসটা ডেভেলপ করবে। এর মধ্যে মেইনলি ইনভলভ করা হচ্ছে রেনাল, তারপর হচ্ছে ওকুলার, আর একটা হচ্ছে ইয়ার ইনভলভমেন্ট করে। রেনালে এখানে কি প্রেজেন্টেশন থাকে? রেনালে এখানে গ্লোমেরুলার বেসমেন্টগুলো ড্যামেজ হয়, পেশেন্টগুলোর হেমাচুরিয়া থাকতে পারে, প্রোটিন ইউরিয়া থাকতে পারে, এন্ড ফাইনালি এন্ড স্টেজ রেনাল ডিজিজ ডেভেলপ করতে পারে। আই এবং ইয়ার এই দুটো দিকে ইনভলভমেন্ট থাকে। ইয়ার এখানে থাকে সেন্সরি নিউরাল ডিফনেস, আই থাকে হচ্ছে ওকুলার অ্যাবনর্মালিটিসের মধ্যে লেন্টিকোনাস এন্ড ক্যাটারাক্ট। তাহলে কোনো ইয়ং পেশেন্টে যদি রেনাল ইম্পেয়ারমেন্ট প্রেজেন্ট করে বা পেশেন্টের হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, এর সাথে সেন্সরি নিউরাল ডিফনেস বা ওকুলার অ্যাবনর্মালিটিস থাকে, তাহলে ডায়াগনোস হবে অ্যালপোর্ট সিনড্রোম। এটা যেহেতু এক্স লিঙ্ক ডিসঅর্ডার, সো এটা মেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হবে এবং সিভিয়ারিটিটা মেলে বেশি হবে। তাহলে মেল পেশেন্টের জিনোটাইপ আমরা জানি হচ্ছে XY, ফিমেল হচ্ছে XX। তাহলে এখানে যদি কোনো একটা এক্স ড্যামেজ হয় তাহলে এখানে মেল পেশেন্টের ক্ষেত্রে এটাকে কম্পেনসেট করার জন্য কোনো নর্মাল এক্স ক্রোমোজোম নেই, বাট ফিমেলে যদি একটা ড্যামেজ হয় তাহলে আরেকটা আছে যেটা কম্পেনসেট করতে পারে, যে কারণে এটা মেলের ক্ষেত্রে কমনও বেশি হয় এবং মেলের ক্ষেত্রে যে ফিচার্সগুলো থাকে সেগুলো বেশি অ্যাগ্রেসিভ থাকে। তাহলে মেল পেশেন্টগুলোর ক্ষেত্রে এগুলো যদি প্রেজেন্টেশন থাকে তাহলে দেখা যায় পেশেন্টের অল্প বয়সে রেনাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে গেছে বা সিকেরি ডেভেলপ করে গেছে। ফিমেলের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে দেখা যায় হয়তো মাইল্ড হেমাচুরিয়া বা মাইল্ড প্রোটিনুরিয়া আছে। ইউজুয়ালি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে রেনাল ফেলার বা সিকেরি এগুলো ইউজুয়ালি খুব একটা হয় না। এরপর আসে আইসোলেটেড ডিফেক্টস অফ টিউবুলার ফাংশন। এখান থেকে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বার্টার সিনড্রোম অ্যান্ড জিটালম্যান সিনড্রোম। তাহলে বার্টার সিনড্রোম কোথায় কেন হয়? ডিউ টু মিউটেশন ইন সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। জিটালম্যান সিনড্রোমটা হয় মেইনলি সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টারের মিউটেশন হলে। দুইটা ক্ষেত্রে হাইপোনাট্রিমিয়া এবং হাইপোক্যালেমিয়া কমন। তাহলে ডিফারেন্স করে কিভাবে? আমরা মেইনলি ক্যালসিয়ামটা দেখে। তাহলে বার্টার সিনড্রোমের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের হাইপোক্যালসিমিয়া থাকে, জিটালম্যান সিনড্রোমের ক্ষেত্রে ইউজুয়ালি হাইপার ক্যালসিমিয়া থাকে। এগুলো আমরা যখন আমরা বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার পড়বো ওখানে আবার ডিসকাশন করা হবে। এরপর হচ্ছে ফ্যানকনি সিনড্রোম। তাহলে এখানে মেইনলি কি সমস্যা হয়? প্রক্সিমাল টিউবুলার জেনারেলাইজড ডিসফাংশন হয়। প্রক্সিমাল টিউবুলের যে ফাংশনগুলো আছে সবগুলো লস হবে। তাহলে এখানে ফসফেট, ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো অ্যাবজর্পশন হয়, তাহলে এগুলো কোনটা অ্যাবজর্পশন হতে পারবে না। তাহলে পেশেন্টের ইউরিনে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড লস হবে, পেশেন্টের গ্লাইকোসিডিয়া, অ্যামিনো অ্যাসিড হবে, ফসফেট এবং ইউরিক অ্যাসিড
যেহেতু অ্যাবজর্পশন করতে পারতেছে না, সো ব্লাডে ফসফেট এবং ইউরিক অ্যাসিড কমে যাবে। আর একটা কি হবে এখানে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হবে। তাহলে আমাদের টিউবুলগুলো একটা ফাংশন হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে। এটা মেইনলি হয় প্রক্সিমাল এবং ডিস্টাল টিউবুলে। প্রক্সিমাল টিউবুলে যদি সমস্যা হয় তাহলে এখানে কি হবে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বা টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে আবার লাস্টের দিকে আসবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের কজ। তাহলে টাইপ 2 বা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের একটা কজ আছে ফ্যানপালি সিনড্রোম। এর পাশে অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে নামের মধ্যে কয়েকটা কথা আছে। একটা হচ্ছে অটোসোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার। তাহলে যেগুলো হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার এগুলোর ক্ষেত্রে মেল ফিমেল কোনো ডিফারেন্স নেই, মেল ফিমেলে সমানভাবে এফেক্টেড হতে পারে। আর যেগুলো এক্স লিঙ্ক সেগুলো হচ্ছে মেলে বেশি হবে, মেলে সিভিয়ারিটি বা সিমটমগুলো এগুলো বেশি থাকবে। পলিসিস্টিক কিডনি ডিজিজ তার মানে এখানে কিডনিতে মাল্টিপল সিস্ট ফর্মেশন হবে। পেশেন্টগুলোর প্রেজেন্টেশন কেমন থাকে? বেশিরভাগ ইনহেরিটেড ডিজিজগুলো বা জেনেটিক ডিজিজগুলো ইউজুয়ালি ইয়ং পেশেন্টের বেশি হয়। তাহলে এগুলো হচ্ছে ইয়ং পেশেন্ট হবে বেরিলি। পেশেন্টের মাল্টিপল সিস্ট থাকার কারণে এখানে অনেক সময় হেমোরেজ হয় বা ইনফেকশন হয়, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। এর সাথে কি থাকবে হাইপারটেনশন অ্যান্ড হেমাচুরিয়া। আবার অনেক পেশেন্টগুলোর ক্ষেত্রে সিকেডিউ থাকতে পারে। তাহলে ইয়ং কোনো পেশেন্ট যদি হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে, অ্যাবডোমিনাল পেইন থাকে, সাথে সিকেডি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনিজ এটা একটা চিন্তা করবো। এডিপিকেডির দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। এখানে মিউটেশন হয় পলিসিস্টিক কিডনিজ 1 এখানে 1 জিনে, এবার একটা হয় 2 জিনে, যেটা প্রথমটা কোডিং করা আছে পলিসিস্টিন 1 প্রোটিন আর সেকেন্ড আছে পলিসিস্টিন 2। এর মধ্যে কমন আছে টাইপ 1 যেটা। মিউটেশন হয় কোন কোন ক্রোমোজোমে? একটা আছে ক্রোমোজোম 16 আর টাইপ 2 হয় ক্রোমোজোম 4। ক্রোমোজোমের নাম্বারগুলো একটু মুখস্থ করা লাগবে। এবার অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনিজের কমন ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকে? তাহলে অলরেডি আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট বা অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় পেশেন্টরা সিভিয়ার অ্যাকিউট লোইন পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া কি কিনে প্রেজেন্ট করতে পারে? হেমাচুরিয়া, তারপর হচ্ছে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এন্ড ফাইনালি রেনাল ফেইলিউর। সবগুলো আমাদের অলরেডি আগে বলা হয়েছে। এডিপির হাতে কিছু কন্ডিশন অ্যাসেট থাকতে পারে। এর মধ্যে কিছু আছে নিউরোলজিক্যাল, কিছু আছে কার্ডিওলজিক্যাল, কিছু আছে জিআইটি রিলেটেড। নিউরোলজিক্যালের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেরিয়ানিজম অফ সেরেব্রাল ভেসেলস। তাহলে এডিপির হাতে বেরিয়ানিজম অ্যাসেট থাকতে পারে। এগুলো যদি রাপসা হয় তাহলে পেশেন্টের সাব অ্যাকুয়েট হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্টে কি থাকতে পারে? মাইট্রাল অ্যান্ড এওরটিক রিগার্জিটেশন, জিআইটি রিলেটেড মধ্যে হেপাটিক সিস্ট, হেপাটোমেগালি, কোলনিক ডায়াবেটিকুলা এন্ড অ্যাবডোমিনাল হার্নিয়া। তাহলে অ্যাসেশনগুলো দুইভাবে কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে এমসিকিউ হিসেবে, অথবা বলতে পারে যে এডিপি পেশেন্টগুলো কার্ডিয়াক রিকর্ডিং অসলিউশন করলে কোন ধরনের মারণা পাওয়া যেতে পারে। এটা একটা কোশ্চেন আসতে পারে। আরেকটা আসতে পারে যে কোনো একটা পেশেন্ট সাডেন সিভিয়ার হেডেক নিয়ে প্রেজেন্ট করছে, অ্যাবডোমেন পালপেট করে দেখা গেছে তার হচ্ছে যে কিডনি সাইজটা বেশি বা পালপেবল বা প্যালেটেবল কিডনি আছে। অথবা ইয়ং পেশেন্ট প্রেজেন্ট করছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে এবং পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট সিকেডি আছে, তাহলে ডায়াগনোসিস কি? তাহলে এডিপিকেডি দুইভাবে প্রেজেন্টেশন হতে পারে। একটা হচ্ছে যে রেনাল বা জি এই অ্যাবডোমেন রিলেটেড, আর একটা হচ্ছে সিএনএস রিলেটেড সাব অ্যাকুয়েট হেমোরেজ দিয়ে প্রেজেন্ট করতে পারে। ইনভেস্টের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। তাহলে এটা মেনলি পরীক্ষা কোশ্চেন আসে স্ক্রিনিং মেথড অফ চয়েস। তাহলে স্ক্রিনিং করার জন্য আমরা হচ্ছে আল্ট্রাসাউন্ড করব। এরপর আমরা পেশেন্টগুলোর কি করব? পেশেন্টগুলোর ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট হেমোরেজের রিস্ক বেশি, সো কার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সাবজেক্ট হেমোরেজের, সেক্ষেত্রে আমাদের এমআরআই এনজিওগ্রাফি করতে হবে। তবে যদি কোনো পেশেন্টের ধরনের ফ্যামিলি হিস্ট্রি না থাকে তাহলে রুটিনলি ইজিলি স্ক্রিনিং টেস্ট করা হয় না। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোনো একটা পেশেন্ট আসছে, তার এডিপিকেডি আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে সাবজেক্ট হেমোরেজের, বাবা মা বা ভাই বোন কেউ একজন মারা গেছে, এই পেশেন্টের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? এমআর এনজিওগ্রাফি করবো। আর মোলকুলার ডায়াগনোসিস বা জেনেটিক অ্যানালাইসিস এগুলো ইউজুয়ালি করা হয় না, তো কিছু কিছু ক্ষেত্রে এটা লাগতে পারে। এটা হচ্ছে এফসিএস পরীক্ষা ইউজুয়ালি আসে না, এমআরসি পরীক্ষা তো অনেক সময় আসে।
কোন কোন পেশেন্টের ক্ষেত্রে জেনেটিক অ্যানালাইসিস বা মলিকুলার ডায়াগনোসিস লাগতে পারে। তাহলে একটা হচ্ছে যদি ইয়ং পেশেন্ট আছে, সিস্ট নাম্বারটা কম, তাহলে এডিপিকে ডায়াগনোসিস করার জন্য সিস্টে কিছু ক্রাইটেরিয়া আছে, কোন বয়সে কতগুলো সিস্ট থাকা লাগবে। তাহলে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, ফ্যামিলি হিস্ট্রি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে জেনেটিক টেস্টিং লাগতে পারে। এরপর হচ্ছে লিভিং কিডনি ডোনার্স। তাহলে কেউ যদি কিডনি ডোনেট করতে চায়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এটা দরকার হতে পারে স্ক্রিনিং অফ মিউটেশন অ্যাসোসিয়েটেড উইথ ওর্স প্রগনোসিস। তাহলে এই কন্ডিশনগুলোতে অনেক সময় মলিকুলার ডায়াগনোসিস লাগতে পারে। ট্রিটমেন্টের মধ্যে মেইন ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টগুলোর ক্ষেত্রে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। এক্ষেত্রে রিকমেন্ডেড ব্লাড প্রেশার আছে লেস দেন 130/80 মিলিমিটার মার্কারি। এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে, টার্গেট ব্লাড প্রেশার ইন কেস অফ এডিপিকেডি। আরেকটা আমরা ড্রাগ ইউজ করতে পারি ভ্যাসোপ্রেসিন V2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা টলভেপ্টান নামে পাওয়া যায়। এটা কি করে, কিডনির সাইজ কমাইতে হেল্প করে। আরেকটা হচ্ছে জিএফএস এর ডিক্লারেশন, এটা কমায়। তাহলে দুইটা পরীক্ষা কোশ্চেন আসবে, একটা হচ্ছে টার্গেট ব্লাড প্রেশার, আরেকটা হচ্ছে মেডিকেশন কি ইউজ করা যেতে পারে। এডিপিকেডি দুইটা অ্যাটিপিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে, এটা আমাদের মনে রাখা লাগবে। সেটা হচ্ছে সিকেডি পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি কিডনির সাইজটা দেখা যায় যে ছোট হয়ে যায়, তবে এডিপিকেডির ক্ষেত্রে কিডনি সাইজটা নর্মাল থাকে এবং অনেক সময় বেশি থাকতে পারে। আর সিকেডি পেশেন্টকে আমরা বলছিলাম যে এখানে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি থাকে, সো পেশেন্টের অ্যানিমিয়া থাকে। তবে এই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে এডিপিকেডি পেশেন্টগুলোর ক্ষেত্রে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনটা বেশি হয় ডিউ টু হাইপোক্সিয়া, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় পলিসাইথেমিয়া থাকতে পারে বা হিমোগ্লোবিন নর্মাল থাকতে পারে। তাহলে অনেক সময় পরীক্ষায় এটা ক্লু থাকতে পারে, কোন একটা পেশেন্ট, ইয়ং পেশেন্ট সিকেডি আছে কিন্তু তার কিডনি সাইজটা নর্মাল বা কিডনি সাইজটা বড় হয়ে গেছে, অথবা কোন একটা সিকেডি পেশেন্ট এর হিমোগ্লোবিন করে দেখা যাচ্ছে তার হিমোগ্লোবিন নর্মাল, অথবা তার পলিসাইথেমিয়া আছে। তাহলে আন্ডারলাইং কজ কি? তাহলে সিকেডির সাথে যদি হিমোগ্লোবিন নর্মাল থাকে বা বেশি থাকে, মানে পলিসাইথেমিয়া থাকে, অথবা কিডনি সাইজের নর্মাল বা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এডিপিকেডি চিন্তা করবো। তো এটা অনেক সময় ক্লিনিক্যাল সাজেস্ট করে কোন সিকেডি পেশেন্টের অ্যানিমিয়া হয় না, বরং পলিসাইথেমিয়া হয়। তাহলে এটা একটা গেল। আবার যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কজেস অফ পলিসাইথেমিয়া, সেকেন্ডারি পলিসাইথেমিয়া, তাহলে সেক্ষেত্রে একটা অ্যান্সার অপশন হবে পলিসিস্টিক কিডনি ডিজিজ বা সিস্টিক কিডনি। হচ্ছে আদার সিস্টিক ডিজিজ। তাহলে আরো কিছু কন্ডিশন আছে যেগুলোতে রেনাল সিস্ট ফাংশন হতে পারে। এর মধ্যে তিনটা ডিজিজ আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসে। একটা হচ্ছে ম্যাসিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়ং টাইপ 5। তাহলে কয়েকটা টাইপ আছে, এর মধ্যে টাইপ 5 যেটা, সেটাতে রেনাল সিস্ট ফাংশন হতে পারে, সাথে ডায়াবেটিস থাকতে পারে। এখানে মিউটেশনের কোথায়, ACNF1 বিটা মিউটেশন। এটা আমরা যখন আবার ডায়াবেটিস করবো তখন লাগবে। এবার সেই টিউবারাস স্ক্লেরোসিস, তাহলে এখানে কি হয়, মাল্টিপল এনজিওমায়োলাইপোমা ফর্মেশন হয়। এছাড়া রেনাল সিস্ট থাকতে পারে এবং রেনাল সেল কার্সিনোমার রিস্কটা বেশি থাকে। তাহলে এটা অনেক সব পরীক্ষা কোশ্চেন আসে, রেনাল সেল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টরের মধ্যে জেনেটিক কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। তাহলে টিউবারাস স্ক্লেরোসিস পেশেন্টদের রেনাল সেল কার্সিনোমার রিস্ক থাকে বেশি। স্কিনে আমরা বেশ একটা ফাইন্ডিংস পাই, এটা ডার্মাটোলজিক্যালি আমরা আবার দেখবো আছে ওখানে। আমাদের একটা অ্যাডিনোমা, সিবেসিয়াম অন ফেস, তারপর হচ্ছে শ্যাগ্রেন স্পেস, অ্যাশলিপ ম্যাকিউলস, তারপর সাবানুয়াল ফাইব্রোমা। এই ফাইন্ডিংসগুলো মনে রাখা লাগবে যে টিউবারাস স্ক্লেরোসিসে আমরা ডার্মাটোলজিক্যাল কি কি ম্যানিফেস্টেশন পাই। এর বাইরে নিউরোলজিক্যাল কি থাকতে পারে, পেশেন্টের সিজার থাকতে পারে, মেন্টাল রিটারেশন থাকতে পারে বা লো আইকিউ থাকতে পারে। তাহলে টিউবারাস স্ক্লেরোসিসের ফিচারগুলো পরীক্ষা করতে খুবই ইম্পর্টেন্ট। এর পাশে ভন হিপোলিন্ডা সিনড্রোম, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে মাল্টিপল রেনাল সিস্ট, রেনাল সেল কার্সিনোমা, রেনাল অ্যাডিনোমা থাকতে পারে। রেনাল সেল কার্সিনোমা দুইটা আমরা জেনেটিক বা ইনহেরিটেড রিস্ক ফ্যাক্টর পাইলাম, একটা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস আর একটা হচ্ছে ভন হিপোলিন্ডা সিনড্রোম। আর আমরা যখন রেনাল সেল কার্সিনোমা করবো তখন আবার এগুলো আসবে। এই ক্ষেত্রে কি পজিটিভ, সিএনএস এ পজিটিভ হেমানজিওব্লাস্টোমা, আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডে থাকতে পারে কি ফিওক্রোমোসাইটোমা, আর প্যানক্রিয়াসে সিস্ট অ্যাডিনোমা। তাহলে ফিওক্রোমোসাইটোমা এর আগে আমরা পড়ছিলাম এন্ডোক্রাইনে। ফিওক্রোমোসাইটোমার সাথে কি কি জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে, তাহলে একটা পেলাম হচ্ছে ভন হিপোলিন্ডা সিনড্রোম, তারপর একটা বলছিলাম মেইন টাইপ 2A এন্ড টাইপ 2B, এন্ড থার্ড কি বলছিলাম নিউরোফাইব্রোমেটোসিস। তাহলে এই কন্ডিশনগুলোতে ফিওক্রোমোসাইটোমা অ্যাসেট থাকতে পারে। তাহলে আমরা যখন কোনো টপিকস পড়বো তখন আগের টপিকসগুলোতে কি কি পড়ছিলাম এগুলো একটু ডিলিট করে পড়তে হবে,
না হলে মনে থাকবে না। এর পাশে রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি সিগনিফিকেন্স কি? দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে যেহেতু অনেক পরীক্ষা কোশ্চেন আসে সেকেন্ডারি হাইপারটেনশনের মোস্ট কমন কজ কি, এছাড়া কি কি থাকতে পারে? ফার্স্টে আমরা দেখি হচ্ছে কজ। রেনাল আর্টারি স্টেনোসিসের মোস্ট কমন কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা হচ্ছে অ্যাডাল্ট পেশেন্টের জন্য। আর ইয়ং পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া। এক্ষেত্রে যদি আমরা এনজিওগ্রাফি করি তাহলে দেখা যাবে ইরেগুলার ব্লিডিং আছে। এছাড়া ভাস্কুলাইটিস, থ্রোম্বোএমবোলিজম বা অ্যানিউরিজম এগুলো কারণে হতে পারে। তাহলে আমাদের দুইটা মনে রাখা লাগবে। অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, আর ইয়ং পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া। রেনাল আর্টারি স্টোনস হলে কি হয়? যদি আর্টারিটা স্টোনসিস হয়ে যায় তার মানে হচ্ছে আর্টারিটা ন্যারোই বা চিকন হয়ে গেছে, তাহলে এর ফলে কি হবে? কিডনি ব্লাড সাপ্লাই কম পাবে, রেনাল পারফিউশন কম হবে। আমরা রেনাল ফিজিওলজি পড়াশোনা বলছিলাম রেনাল পারফিউশন যদি কম হয় তাহলে কি হয়? রেনিন সিক্রেশন বাড়ে। তাহলে রেনিনের একটা স্টিমুলেটরি ফ্যাক্টর হচ্ছে রেনাল পারফিউশন যদি কমে যায়। রেনিন যদি বেড়ে যায় তাহলে কি হবে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডিস্টন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 সিক্রেশন বাড়বে, অ্যালডিস্টন সিক্রেশন বাড়বে। অ্যাঞ্জিওটেনসিন 2 আমরা দুইটা ফাংশন করছিলাম, এর মধ্যে একটা হচ্ছে যা ভ্যাসোকনস্ট্রিকশন করে, আর একটা হচ্ছে অ্যালডিস্টন প্রোডাকশন বাড়ায়। অ্যালডিস্টন প্রোডাকশন বাড়ালে কি হবে? সোডিয়াম রিটেনশন করবে এবং পটাশিয়াম সিক্রেশন করবে। তার মানে বডিতে সোডিয়াম বাড়াবে আর পটাশিয়াম কমাবে। অপর দেখি হবে একটা কি করে? হাইড্রোজেন সিক্রেশন করে, ফলে হাইড্রোজেনও কমে যায়, মানে মেটাবলিক অ্যালকালোসিস হবে। এখন যদি বডিতে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, সোডিয়াম ওয়াটার রিটেনশন হয়, তাহলে কি হবে? ব্লাড প্রেশার বাড়বে, মানে পেশেন্টের হাইপারটেনশন হবে। এর সাথে কি হবে? পটাশিয়ামটা লস হয়ে যাচ্ছে, হাইপোক্যালেমিয়া হবে, অ্যান্ড ফাইনালি মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এখানে কি কি পাইলাম? হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিসের ফাইন্ডিংস। রেনাল আর্টারি স্টেনোসিস তাহলে আমরা কখন চিন্তা করব? এটা হচ্ছে এখানে আছে রেনাল স্টেনোসিস ইজ মোর লাইকলি hypertension is severe or recent onset or difficult to control, peripheral vascular disease of lower limbs, kidneys are asymmetrical in size। তাহলে কোন একটা যদি পেশেন্ট দেখা যায় ইয়ং পেশেন্ট, সিভিয়ার হাইপারটেনশন হচ্ছে অথবা হাইপারটেনশন 2-3টা ড্রাগ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো। কোনো পেশেন্ট যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে তাহলে এত রেনাল ডিসট্রফি মোস্ট কমন কজ বলছিলাম কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে তাহলে পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, পালস অ্যাবসেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে পেশেন্টের ব্রুই থাকতে পারে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস ফিসাসগুলো থাকতে পারে। আর এখানে সার্কুলেশন যেহেতু কম থাকতেছে পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় অ্যাসিমেট্রিক্যাল কিডনি থাকতে পারে, মানে কোন এক সাইডে কিডনি সাইজটা ছোট হতে পারে। সিকেডি ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় বাইলেটারালি কিডনি সাইজ ছোট হয়, বা অন্যান্য যে কজগুলো আছে সেগুলোতে ইউজুয়ালি দুইটা কিডনি ছোট হয়। তাহলে রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে ইউনিল্যাটারাল অ্যাসিমেট্রিক্যাল স্মল কিডনি থাকতে পারে। যদি কোনো পেশেন্টের বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট বা র্যাপিড ডিটেরিওরেশন অফ রেনাল ফাংশন অথবা ফ্ল্যাশ পালমোনারি এডিমা থাকতে পারে। এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্লু থাকতে পারে, এই পেশেন্টের ক্ষেত্রে এস ইনহিবিটর বা এআরবি যদি ইউজ করা হয় তাহলে দেখা যায় রেনাল ফাংশনটা র্যাপিডলি ডিটেরিওরেট করে। তাহলে এটা অনেক ক্লু থাকতে পারে যে কোনো একটা পেশেন্টের দেখা যাচ্ছে আগে রেনাল ফাংশনটা মোটামুটি স্টেবল ছিল, রিসেন্টলি তার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করা হয়েছে এস ইনহিবিটর বা ইনসুলিন টি রিসেপ্টর ব্লকার, দেওয়ার পর দেখা গেছে তার রেনাল ফাংশনটা অনেক বেশি ডিটেরিওরেট করতেছে। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স একভাবে আলাদাকে লেখা আছে, hypertension, acute pulmonary edema, progressive renal failure, especially in case of bilateral renal disease, or the deterioration of renal function when ACE inhibitor or ARB are administered। তাহলে এটা একটা ক্লু। অথবা কি গুলো থাকবে? acute pulmonary edema, particularly characteristic of bilateral renovascular disease, typically occurs at night and associated with severe hypertension। তাহলে এটা একটা ক্লু থাকতে পারে। থার্ড ক্লু কি? ক্লিনিক্যাল এভিডেন্স অফ জেনারেলাইজড ভাস্কুলার ডিজিজ মে বি অবজার্ভড পার্টিকুলারলি ইন লেগস। তাহলে তিনটা ক্লু যে কোনো একটা ক্লু যদি থাকে, এর সাথে পেশেন্ট যদি হাইপারটেনসিভ হয়, হাইপোক্যালিমিয়া থাকে, তাহলে ডায়াগনোসিস হবে রেনাল আর্টারি স্টেনোসিস। ডায়াগনোসিস আমরা কনফার্ম করবো কিভাবে? বাই সিটি অ্যাঞ্জিওগ্রাফি অর এমআর অ্যাঞ্জিওগ্রাফি। বায়োকেমিক্যাল ফাইন্ডিংস কি থাকবে? অলরেডি আমরা বলে ফেলছি, রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, রেনিন সিক্রেশন বাড়তে পারে,
হাইপোক্যালেমিয়া থাকতে পারে, আর কি থাকতে পারে, মেটাবলিক অ্যালকালোসিস থাকতে পারে। ম্যানেজমেন্টে কি হবে, এখানে মেন ম্যানেজমেন্ট হচ্ছে মেডিকেল থেরাপি উইথ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, আর কিছু ক্ষেত্রে ইন্টারভেনশন লাগতে পারে যদি পেশেন্টের ব্লাড প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে কন্ট্রোল না করা যায়, বা অ্যাক্সিলারেটেড বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন থাকে, ফ্ল্যাশ পালমারি এডিমা থাকে, বা র্যাপিড ডিটেরিয়েশন, রেনাল ফাংশন ডিটেরিয়েশন থাকে, অথবা যদি ইয়ং পেশেন্ট হয় তাহলে এই কেসগুলোতে অনেক সময় ইন্টারভেনশন লাগতে পারে। ইন্টারভেনশন আমরা ইউজুয়ালি অ্যানজিওপ্লাস্টি করি, তাহলে এগুলো ইউজুয়ালি আসে না, আমাদের জাস্ট ডায়াগনোসিস পর্যন্ত এবং ফাইন্ডিংস পর্যন্ত জানলেই হবে। তাহলে পরীক্ষা এসবি গুলো কেমন থাকবে, একটাগুলো থাকবে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, ও একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হয়েছে তারপর কন্ট্রোল হইতেছে না, পেশেন্টের ফ্ল্যাশ পালমোনারি এডিমা, রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেনাল ফাংশন ডিটেরিয়েশন থাকতে পারে, স্পেশালি আফটার এসনিটার বা এআরবি ড্রাগ ইন্ট্রোডিউস করার পরে, অথবা এভিডেন্স অফ ওয়াইড স্পিড অ্যাসিসোলাইজ থাকতে পারে, অ্যাবসেন্ট পালস ব্লু এই টাইপের, অথবা ইমেজিং করে দেখা যেতে পারে যে পেশেন্টের অ্যাসিমেট্রিক্যাল কিডনি আছে। আর ইনভেস্টিগেশন করলে কি পাওয়া যাবে, রেনিন অ্যালডোস্টেরন দুইটাই বেশি পাওয়া যাবে, হাইপোক্যালেমিয়া পাওয়া যাবে। তাহলে এটাও হচ্ছে আমরা এর আগে ডিসকাস করছিলাম এন্ডোক্রাইনের চ্যাপ্টারের মধ্যে, হাইপার অ্যালডোস্টেরনের কজ, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন, কোথায় রেনিন অ্যালডোস্টেরন দুইটাই বেশি থাকবে, কোথায় দুইটাই কম থাকবে, কোথায় অ্যালডোস্টেরন বেশি থাকবে, রেনিন কম থাকবে। তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস এটাতে কি থাকবে, রেনিন এবং অ্যালডোস্টেরন দুইটাই বেশি থাকবে। এর সাথে কি থাকবে, ব্লাড প্রেশার বেশি, পটাশিয়াম কম। তাহলে হাইপার টেনশন উইথ হাইপোক্যালেমিয়া, এটা একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। এটা একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। তাহলে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম কিন্তু এই টাইপের ফান্ডিং পাওয়া যাবে, রেজিস্ট্যান্ট ব্লাড প্রেশার থাকবে, হাইপোক্যালেমিয়া থাকবে, মেটাবলিক অ্যালকালোসিস থাকবে। পার্থক্য কি, প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজমের ক্ষেত্রে অ্যালডোস্টেরনটা বেশি থাকবে কিন্তু রেনিন কম থাকবে, এই ক্ষেত্রে রেনিন কম থাকবে। এটা এক্সপ্লেনেশন আমরা এন্ডোক্রাইনে অলরেডি ডিসকাস করে ফেলছি। তাহলে রেনিন অ্যালডোস্টেরন দেখে আমরা এই যে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, তারপর হচ্ছে রেনাল স্টেনোসিস, এগুলো আলাদা করতে পারবো। এরপর হচ্ছে থ্রোম্বোটিক মাইক্রোএনজেফাইটিস অ্যাসিড উইথ অ্যাকিউট রেনাল ড্যামেজ। তো এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে থ্রোম্বোসিস থাকবে, দুই নম্বর হচ্ছে মাইক্রোএনজেফাইটি থাকবে, মানে যে স্মল ভেসেল যেগুলো আছে লাইক ক্যাপিলারিজ, ভেনিউলস বা আর্টিকলস, এগুলো ড্যামেজ বা এখানকার প্যাথোলজি থাকবে। আর কি থাকবে, অ্যাকিউট রেনাল ড্যামেজ, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি থাকবে সোজা কথায়। তাহলে থ্রোম্বোসিস থাকবে, মাইক্রোএনজেফাইটি থাকবে, আর রেনাল ড্যামেজ থাকবে। কি কারণ হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি থ্রোম্বোটিক ডিজিজ হতে পারে, প্রাইমারি থ্রোম্বোটিক মাইক্রোএনজেফাইটিস, আরেকটা হতে পারে সিস্টেমিক ডিসঅর্ডারের সাথে অ্যাসিড থাকতে পারে। প্রাইমারির মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা, এর মধ্যে পরীক্ষা আসে দুইটা মেনলি, একটা হচ্ছে হাস হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পালপুরা, আরেকটা হচ্ছে ড্রাগ ইনডিউসড। এর মধ্যে হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম যেটা, এটাতে মেইনলি প্রিডমিনেন্ট থাকে রেনাল ফেইলার, আর টিটিপিতে মেইনলি প্রিডমিনেন্ট থাকে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, স্ট্রোক, সিজার, এগুলো বেশি থাকে। হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টিপিক্যাল যেটা বলা হয় শিগার টক্সিন মেডিয়েটেড হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল যেটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড। টিপিক্যাল যে হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম যেটা টক্সিন মেডিয়েটেড, এটা ক্ষেত্রে পেশেন্টের ব্লাডি ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে, এবং এখানে কি ধরনের টক্সিন দেওয়া হয়, শিগার টক্সিন, এটা কজ হতে পারে ইকোলাই অথবা শিগালা ডিসেন্ট্রি। এটার ক্ষেত্রে তেমন স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। আর কমপ্লিমেন্ট মেডিয়েটেড যেটা, এক্ষেত্রে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন আছে দুইটা, একটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ইকুলিজুমাব। যদি পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসে এবং দুইটা অপশন থাকে তাহলে অ্যান্সার হবে ইকুলিজুমাব, আর যদি দুইটা না থাকে তাহলে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। টিটিপি মেইনলি হচ্ছে হেমাটোলজিতে এটা ডিসকাস করা হয়েছে বেশি। তাহলে এখানেও রেনাল ইম্পায়ারমেন্ট থাকে, মাইক্রোএনজেফাইটিস ফিচারগুলো থাকে, তো বেশি প্রিডমিনেন্ট থাকে হচ্ছে নিউরোলজিক্যাল ফিচারসগুলো। এখানে মেইনলি অ্যাডাম TS13 যেটা, সেটা কম থাকে। ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। ড্রাগ ইন্ডাস্ট্রির মধ্যে কয়েকটা ড্রাগের নাম আছে, কুইনিন, ক্যালসিনিউজিন, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আলফা ইনহিবিটর, জাস্ট নামটা মনে রাখলে হবে। সিস্টেমিক ডিসঅর্ডারের মধ্যে কয়েকটা ডিজিজ আছে, ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, ম্যালিগন্যান্সি, সিস্টেমিক স্ক্লেরোসিস, প্রাইমারি এক্লেমশিয়া অ্যান্ড হেল্প সিন্ড্রোম, অ্যান্ড ফাইনাল হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন।
তাহলে আমরা যখন হেমাটোলজিতে পড়বো তখন আবার দেখবো ওখানে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া বা মাহা যেটা বলে, এটার কজ এই একই কজ। তাহলে এর মধ্যে ডিআইসি তে কি হয়, এখানে হচ্ছে অ্যাবনর্মাল ক্লটিং যে পাথগুলো আছে ওগুলো অ্যাবনর্মালি অ্যাক্টিভেটেড হয়, ফলে এখানে প্রথম প্লেটলেট গুলো কমে যায়, ক্লটিং ফ্যাক্টর যেগুলো সেগুলো কমে যায়, পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া হয়, বিটি সিটি পিটিএবিটি সবগুলোই বেড়ে যায়, ফিব্রিনোজেন তাদের বেশি ইউটিলাইজ হচ্ছে এগুলো কমে যায়, আর এখানে ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা এফডিপি বা ডিডিএমআর এগুলো হচ্ছে বাড়ে। ডিআইসিটা মেইনলি হচ্ছে হেমাটোলজিতে ডিসকাশন করা হয়েছে বেশি। এরপর আসি প্রি-এক্লাম্পসিয়া এন্ড হেল্প সিনড্রোম, এগুলো হয় ইউজুয়ালি থার্ড ট্রাইমেস্টারে পেশেন্টে আপনার লিভার ফাংশন টেস্ট থাকতে পারে। এরপর আসি হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ক্ষেত্রে আমরা বলছিলাম দুইটা টাইপ হইতে পারে, একটা হচ্ছে টিপিক্যাল যেটা শিয়াটক্সিন মেডিয়েটেড, আর হচ্ছে অ্যাটিপিক্যাল। পরীক্ষা ইউজুয়ালি টিপিক্যাল সিনারিটা বেশি থাকে। তাহলে পেশেন্টের একটা ব্লাডি ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে, হিমোলাইসিসের ফিচার থাকবে, আর এটা যেহেতু একটা থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি, এখানে হচ্ছে যে মাইক্রোএনজিওপ্যাথি ফিচার গুলো থাকে, আর একটা হচ্ছে রেনাল ইমপ্যায়ারমেন্ট থাকবে, মানে একেআই থাকবে। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য পেশেন্টের কি কি থাকবে এখানে, একটা হচ্ছে হিমোগ্লোবিন কম থাকবে, পেশেন্টের বিলিরুবিনটা বেশি থাকবে, রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকবে, আর যদি আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি তাহলে সেখানে আমরা কি পাবো, সিস্টোসাইট পাবো, সিস্টোসাইট বা ফ্র্যাগমেন্টেড আরবিসি। তাহলে কোনো একটা পেশেন্টের ডায়রিয়া হিস্ট্রি ছিল, এখন দেখা যাচ্ছে প্রেজেন্ট করছে অ্যানিউরিয়া নিয়ে, পলিউরিয়া নিয়ে, ইনভেস্টিগেশন করে দেখা গেলো পেশেন্টের হিমোগ্লোবিন কম, প্লেটলেট কাউন্ট কম, আর সিরাম ক্রিয়েটিন করে দেখা গেলো সিরাম ক্রিয়েটিন কাউন্টটা অনেক বেশি, তার মানে একে আছে। তাহলে একটা ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি পরে যদি পেশেন্ট এই ধরনের অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং রেনাল ইমপ্যায়ারমেন্ট প্রেজেন্ট করে, তাহলে ডায়াগনোস হবে হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে এখানে মেইনলি এফেক্ট হয় আমরা বললাম রেনাল মাইক্রো সার্কুলেশন, আর টিটিবি ক্ষেত্রে মেইনলি ইনভলভমেন্ট হবে নিউরোলজিক্যাল যে ভেসেলগুলো এগুলো, এবং ওখানে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো প্রিডোমিনেন্ট থাকবে। কেন হয়, ইনফেকশন দ্যাট প্রডিউস এন্ট্রোটক্সিন কল্ড শিকা লাইক টক্সিন অর ভেজোটক্সিন, টক্সিন নামটা মনে রাখা লাগবে, কোন কোন অর্গানিজম প্রডিউস করে, একটা হচ্ছে এন্টেরোহেমোরহেজিক ইকোলাই। তাহলে ইকোলাই অনেকগুলো টাইপ আছে, এর মধ্যে এন্টেরোহেমোরহেজিক যেটা সেটা ইম্পর্টেন্ট বেশি, এটা মোস্ট কমন কজ। সাবভ্যারাইটি কি আছে, O157 and H7, এটা মনে রাখা লাগবে। আর একটা হচ্ছে শিগালা ডিসেন্ট্রি, ট্রিটমেন্ট আমরা অলরেডি পড়ে ফেলছি, সাপোর্টিভ থেরাপি, আর যদি কমপ্লিমেন্টেড মেডিয়েটেড হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি ইকুলিজুমাব বা প্লাজমেক্সেন্স। তাহলে টক্সিন মেডিয়েটেড যেটা ব্লাডি ডায়রিয়ার পরে হয় সেটা ক্ষেত্রে সাপোর্টিভ থেরাপি, এটা ক্ষেত্রে ইকুলিজুমাব বা প্লাজমেক্সেন্স এগুলো কোনো রোল নাই। এরপর আসি কোলেস্টেরল এমবোলাই। তাহলে এখানেও দুইটা জিনিস, একটা হচ্ছে কোলেস্টেরলের সোর্স থাকবে, আর একটা হচ্ছে এমবোলাই হবে। তাহলে এমবোলাইটা কোথা থেকে হয়, মেইনলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যদি আপসায় সেখান থেকে এমবোলাইটা হয়। এমবোলাইটা গিয়ে তখন কি করে, আমাদের যে মাইক্রো সার্কুলেশন আছে, ছোট ছোট ভেসেল যেগুলো আছে বডিতে, এই ভেসেলগুলোকে অবস্ট্রাকশন করে, ইসকেমিয়া করে। তাহলে এটা রেনাল সার্কুলেশন যদি ভেসেলগুলোকে অবস্ট্রাকশন করে তাহলে রেনাল ইসকেমিয়া হবে, জিআইটিতে করলে মেসেন্টেরিক ইসকেমিয়া হইতে পারে, এরপর লিম্বে করলে ইসকেমিক লিম্ব হইতে পারে। তাহলে কোলেস্ট্রল বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যে রাপচার হচ্ছে, এই রাপচার করার জন্য একটা কজ থাকা লাগবে যে কি কারণে এটা রাপচার হচ্ছে। তাহলে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে, হচ্ছে পেশেন্টের ওয়াইড স্পিড অ্যাসিস্টোসিস আছে। তাহলে এই হিস্ট্রি বলতে পারে ডিরেক্টলি, অথবা পেশেন্টে বলতে পারে যে পালসগুলো পেরিফেরাল পালসগুলো অ্যাবসেন্ট, বা পেশেন্টের ক্যারোটিড বা রেনাল বুড়ি আছে, তার মানে তার অ্যাথেরোস্ক্লেরোসিস আছে। এরপরে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাকটা সেটা রাপচার হচ্ছে কেন, এখানে একটা এনজিওগ্রাফিক প্রসিডিউর করা হয়েছে বা থ্রোম্বোলাইসিস বা অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ ইউজ করা হয়েছে। তাহলে এগুলো কোনো একটা করার কারণে, প্রসিডিউর করার কারণে পেশেন্টের প্লাকটা রাপচার দিতে পারে। এরপরে কি হবে, এইখান থেকে যে কোলেস্ট্রল এমবোলাইটা ফর্মেশন হলো, এটা গিয়ে বিভিন্ন সার্কুলেশনে গিয়ে সেখানে অবস্ট্রাকশন করে ইসকেমিয়া করবে। মেইনলি এফেক্ট হয় কোন জায়গায়, লোয়ার লিম্ব এবং রেনাল। লোয়ার লিম্বে কি হবে, ইসকেমিক টো বা লিবিডো রেটিকুলারিস হবে। লিবিডো রেটিকুলারিস অনেক পরীক্ষায় ডিরেক্টলি না বলতে পারে, জাস্ট ডেসক্রিপশন দিতে পারে। এখানে কি পাওয়া যায়, লেস লাইক পার্কলেস ডিসকালেশন অফ স্কিন। আর রেনাল ইম্পেয়ারমেন্টের মধ্যে সেম ক্রিয়েটিন বাড়তে পারে, হিমোসিলি বা প্রোটিনও থাকতে পারে। তাহলে কোন একটা পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস হিস্ট্রি আছে আগে থেকেই, এই পেশেন্টটা দেখা যাচ্ছে রিসেন্ট একটা প্রসিডিউর করা হয়েছে, সেটা কোনো একটা এনজিওগ্রাফিক প্রসিডিউর হতে পারে, লাইক করোনারি এনজিওগ্রাম, অথবা থ্রোম্বোলাইসিস করা হয়েছে বা অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ ইউজ করা হয়েছে। এরপরে পেশেন্টটা প্রেজেন্ট করছে ইসকেমিক টো নিয়ে, বা লেস লাইক পার্কলেস ডিসকালেশন অফ স্কিন বা রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে।
তাহলে ডায়াগনোস হবে কোলেস্ট্রল এম্বোলাই। তাহলে পেশেন্ট প্রেজেন্ট করতে হবে কি কিনা, রেনাল ইম্পেয়ারমেন্ট, হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় ইসিনোফিলিয়া থাকতে পারে, তাহলে এটাও এখানে যোগ করেন ইসিনোফিলিয়া। তাহলে ইসিনোফিলিয়ার সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট আমরা দুইটা কজ আজকে পড়লাম, একটা হচ্ছে অ্যাকিউট ইনিশিয়াল নেফ্রাইটিস আর একটা হচ্ছে কোলেস্ট্রল এম্বোলাই। তাহলে এটা একটু মনে রাখা লাগবে। Diagnosis should be suspected when these clinical features occur in patients with widespread erythematous disease who have undergone interventions such as surgery or arteriography. May also be precipitated by anticoagulants or thrombolytic agents. Clinical examination করলে কি পাবো, lower limb ischemic toes and livedo reticularis. এবার renal involvement in systemic conditions. ফার্স্ট আছে আমাদের ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। It is the most common cause of CKD in developed countries. ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে ইউজুয়ালি আমাদের বায়োপসি করার দরকার হয় না, তবে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের বায়োপসি লাগতে পারে। এটা ইউজুয়ালি পরীক্ষা আসলে অনেকটা স্যার জিজ্ঞেস করে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কখন বায়োপসি লাগে। একটা হচ্ছে ভেরি র্যাপিড প্রোগ্রেশন অফ প্রোটিনুরিয়া অর ডিক্লাইন ইন রেনাল ফাংশন। তো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ইউজুয়ালি 10 থেকে 15 বছর লাগে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার জন্য। কোনো পেশেন্ট যদি খুবই আর্লি এজে জাস্ট ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস ধরা দেখা যাচ্ছে 1 থেকে 2 বছরের মধ্যে ডেভেলপ করে গেল, তাহলে এখন যদি উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যায় বা দেখা যাচ্ছে ভেরি র্যাপিড প্রোগ্রেশন অফ প্রোটিনুরিয়া হইতেছে, তাহলে এটা একটা ইন্ডিকেশন। আরেকটা হচ্ছে পারে কি, অ্যাবসেন্স অফ মাইক্রোভাস্কুলার ডিজিজ ইন আদার অর্গানস ইনক্লুডিং রেটিনোপ্যাথি। ডায়াবেটিক যে কমপ্লিকেশনস গুলো হয় এগুলোর ক্ষেত্রে দেখা যায় রেটিনোপ্যাথি বা নিউরোপ্যাথি এগুলো আগে হয়, এরপরে নেফ্রোপ্যাথি হয়। তাহলে কোনো পেশেন্টে যদি দেখি যে রেটিনোপ্যাথি নাই, নিউরোপ্যাথি নাই, বাট পেশেন্টে নেফ্রোপ্যাথি ডেভেলপ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বায়োপসি করা লাগতে পারে যে আদার্স কোনো কজ আছে কিনা। তাহলে দুইটা, একটা হচ্ছে র্যাপিড প্রোগ্রেশন আর একটা হচ্ছে অ্যাবসেন্স অফ রেটিনোপ্যাথি বা নিউরোপ্যাথি। ট্রিটমেন্টের মধ্যে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে এস ইনহিবিটর বা এআরবি, আর একটা আমরা ইউজ করতে পারি SGLT2 ইনহিবিটর। এরপর সিস্টেমিক ভাস্কুলাইটিস। তাহলে ভাস্কুলাইটিসের কয়েকটা টাইপস আছে, আমরা যখন নিউরোলজি পড়বো তখন দেখব। এর মধ্যে স্মল ভেসেলস, মিডিয়াম সাইজ ভেসেলস এন্ড লার্জ ভেসেলস। এর মধ্যে রেনাল ইনভলভমেন্ট হয় মেইনলি হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস যেগুলো, সেখানে রেনাল ইনভলভমেন্ট হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আঙ্কা মিডিয়েটেড ভাস্কুলাইটিস। আমরা আগে ক্লাসে বলছিলাম যে দুইটা আছে, একটা হচ্ছে সিয়াঙ্কা মিডিয়েটেড, এর মধ্যে আছে সিয়াঙ্কা মিডিয়েটেড হচ্ছে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস বা ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস। আরেকটা হচ্ছে পিয়াঙ্কা মিডিয়েটেড, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। তাহলে এই দুইটাই মেইনলি হচ্ছে রেনাল ইনভলভমেন্ট করতে পারে। তাহলে ভাস্কুলাইটিসের প্রেজেন্টেশন কেমন হবে, একটা হচ্ছে অ্যাকিউট ফেজ রেসপন্স থাকবে বা কনস্টিটিউটিভ সিমটমস থাকবে লাইক ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেন, এই ধরনের ফিচার্স থাকতে পারে, নন স্পেসিফিক। রেনাল রিলেটেড কি থাকে, আমরা গ্লোমেরুলার ডিজিজ সময় পড়ছিলাম, এই পেশেন্টরা ইউজুয়ালি আরপিজিএন রিপ্রেজেন্ট করে, মানে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস। কখন বলবো, যখন র্যাপিড ডিটেরিওরেটিং অফ রেনাল ফাংশন থাকবে, পেশেন্টে ক্রিসেন্ট ফর্মেশন থাকবে, অথবা আমরা যদি ক্লিনিক্যালি দেখি যে ইনভেস্টিগেশন করে দেখি যে পেশেন্টে হেমাচুরিয়া আছে, প্রোটিনুরিয়া আছে এবং ক্রিয়েটিনটা খুবই র্যাপিডলি বাড়তেছে, মানে রেনাল ফাংশনটা র্যাপিড ডিটেরিওরেশন হইতেছে। এছাড়া পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় পালমোনারি হেমোরেজ থাকতে পারে, বিশেষ করে ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস বা জিপি এর ক্ষেত্রে। দেন হচ্ছে লাং অ্যান্ড ইএনটি ইনভলভমেন্ট ইজ মোর কমন উইথ গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। তাহলে এটা মনে রাখা লাগবে, এটা আমরা আলাদা করার জন্য হেল্প করবে। তাহলে কোনো পেশেন্টে যদি পালমোনারি হেমোরেজ থাকে বা হেমোটাইসিস থাকে, অথবা যদি স্যাডেল নোজ নেজাল ডিফর্মিটি নেজাল ক্র্যাস্টিং সাইনোসাইটিস বা অটাইটিস মিডিয়া, মানে যে ইয়ার নোজ বা থ্রোট ইনভলভমেন্ট এগুলো বেশি থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। তাহলে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিসে ইউজুয়ালি লাংস বা ইয়ার নোজ থ্রোট এগুলো ইনভলভমেন্ট হয় না। তাহলে আমরা ক্লিনিক্যালি আলাদা করতে পারি, অথবা ইনভেস্টিগেশন করে যদি আমরা দেখি সিয়াঙ্কা পজিটিভ, তাহলে এটা মোর সাজেস্টিভ অফ জিপিএ, আর যদি পিয়াঙ্কা পজিটিভ থাকে তাহলে মোর সাজেস্টিভ অফ এমপিএ। আমরা যদি হিস্টোলজি করি, রেনাল বায়োপসি করি, তাহলে কি পাবো, ফোকাল ইনফ্লামেটরি গ্লোমেরুলারাইটিস ইউজুয়ালি উইথ ফোকাল নেক্রোসিস এন্ড ক্রিসেন্টিক চেঞ্জ। তাহলে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে ফোকাল নেক্রোসিস থাকে আর একটা হচ্ছে ক্রিসেন্ট ফর্মেশন থাকে। আর কনফার্মেটরি কিভাবে করবো, টিস্যু বায়োপসি অফ এফেক্টেড টিস্যু, এটা হইতে পারে লাং বায়োপসি, হইতে পারে রিনাল বায়োপসি, মানে যে অর্গানটি ইনভলভমেন্ট থাকবে সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা কনফার্ম করবো। ট্রিটমেন্ট হচ্ছে ভাস্কুলাইটিসের ট্রিটমেন্ট কমন, সব ভাস্কুলাইটিসের জন্য মোটামুটি সেম। তাহলে এখানে কি দেবো, হাইড্রোজিস্ট্রাইড
উইথ আদার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, এটা হইতে পারে সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনিলেট মোফেটিন। এখানে ইম্পর্টেন্স মিডিয়াম টু লার্জ সাইজ ভাস্কুলাইটিস লাইক পলিআর্টাইটিস নোডোসা ডাজ নট কজ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এটা মনে রাখা লাগবে। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস যেগুলো, সেগুলো মেইনলি হচ্ছে ইনভলভমেন্ট করে হচ্ছে নিউরোলজিক্যাল অথবা হচ্ছে কার্ডিয়াক ইনভলভমেন্টটা বেশি থাকে। আর মিডিয়াম সাইজ ভেসেলগুলোর ক্ষেত্রে পেশেন্টের হাইপার টেনশন থাকতে পারে বা আদার ম্যানিফেস্টেশন থাকতে পারে, তবে ইউজুয়ালি গ্লোমেরুলোনেফ্রাইটিস করে না। গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এবার যে সিস্টেমিক স্ক্লেরোসিস, তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস আর একটা হচ্ছে লোকালাইজড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। এর মধ্যে রিনাল ইনভলভমেন্টটা বেশি আছে ডিফিউজ টাইপ যেটা, ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস এটাতে রিনাল ইনভলভমেন্ট বেশি হবে। পেশেন্টগুলো প্রেজেন্টেশন হয় কমনলি হচ্ছে স্ক্লেরোডার্মা রিনাল ক্রাইসিস নিয়ে। কি থাকবে? সিভিয়ার হাইপারটেনশন, মাইক্রোএনজিওপ্যাথিক ফিচার্স এন্ড প্রোগ্রেসিভ রিনাল ফেইলার। ট্রিটমেন্ট কি করবো আমরা? এসি ইনহিবিটর দিয়ে। এটা মনে রাখা লাগবে, এটা পরীক্ষা হয় কোশ্চেন আসে, ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ সিস্টেমিক স্ক্লেরোসিস। এখানে একটা কিছু মনে রাখা লাগবে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি গ্লুকোয়েড ইউজ করা হয় বা এসি ইনহিবিটর উইথড্রল করা হয় বা সিজেশন করা হয়, সেক্ষেত্রে রিনাল আর্টারি স্ক্লেরোডার্মা রিনাল ক্রাইসিস এটা অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি স্টেরয়েডটা অ্যাভয়েড করি যদি বেশি করে রিনাল ইনভলভমেন্ট থাকে। তো এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে, হুইচ ড্রাগ শুড বি অ্যাভয়েডেড ইন কেস অফ সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে এসি ইনহিবিটর আর গ্লুকোকর্টিকয়েডস, এটা আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি। এরপরে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস, তাহলে এসএলই মেইনলি ইনভলভমেন্ট হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল মানে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এর মধ্যে গ্লোমেরুলার ডিজিজ নিয়ে পরীক্ষায় কোশ্চেন বেশি আসে। তাহলে এসএলই ক্ষেত্রে যে কোনো হিস্টোলজিক্যাল প্যাটার্নই হতে পারে, এটা নেফ্রোটিক এবং নেফ্রাইটিক দুইভাবে প্রেজেন্টেশন হতে পারে। কমন প্রেজেন্টেশন কোনটা থাকে? ইউজুয়ালি সাব অ্যাকিউট ডিজিজ থাকে, পেশেন্টের হেমাচুরিয়া, হাইপারটেনশন এবং রেনাল ইমপ্যায়ারমেন্ট থাকে। এর সাথে পেশেন্ট অনেক সময় হেভি প্রোটিনও থাকতে পারে, এমনকি নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশন হতে পারে। তাহলে এর আগে ক্লাসে আমরা পড়ছিলাম যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে লুপাস নেফ্রাইটিস বা এসএলই। হিস্টোলজিক্যালি আমরা মোস্ট কমন প্যাটার্ন কি পাই? প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এসএলই ক্ষেত্রে সব ধরনের হিস্টোলজিক্যাল প্যাটার্নই হতে পারে, মিনিমাল চেঞ্জ, মেসেনজিয়াল, প্রলিফারেটিভ, মেমব্রেনাস, তারপর ডিফিউজ প্রলিফারেটিভ, ফোকাল সিগমেন্টাল, ফোকাল প্রলিফারেটিভ সবগুলো হতে পারে। তাহলে মোস্ট কমন হচ্ছে যে প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা ট্রিটমেন্ট ভাস্কুলাইটিসের মতোই, হাইড্রোজেন স্টেরয়েড এর সাথে সাইক্লোফসফামাইড অথবা মাইক্রোফেনোলেট মোফেটিক। এরপর রিনাল ম্যানিফেস্টেশন অফ মাল্টিপল মায়োলোমা। তাহলে মাল্টিপল মায়োলোমা আমরা আবার হেমাটোলজিক্যাল ডিটেলস পড়বো। তাহলে মাল্টিপল মায়োলোমা একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টগুলোর ক্ষেত্রে রিনাল ইনভলভমেন্ট থাকতে পারে। কিভাবে প্রেজেন্টেশন হতে পারে? একটা হতে পারে কাস্ট নেফ্রোপ্যাথি, ফ্যানকনি সিনড্রোমে প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের অ্যামাইলোইডোসিস থাকতে পারে, মনোক্লোনাল আইজিজি ডিপোজিশন অ্যান্ড হাইপারক্যালসেমিয়া। কাস্ট নেফ্রোপ্যাথি পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে একেআই নিয়ে। ফ্যানকনি সিনড্রোম আমরা অলরেডি পড়ছি, অ্যামাইনোসিডুরিয়া থাকবে, ফসফেটিউরিয়া থাকবে, গ্লাইকোসিডিয়া থাকবে, প্রক্সিমাল অরিনাল টাইপ 2 নেওটিবুল অ্যাসিডোসিস থাকবে। অ্যামাইলোইডোসিস পেশেন্টগুলো ইউজুয়ালি প্রোটিনিউরিয়া বা নেফ্রোটিক সিনড্রোম রিপ্রেজেন্ট করে। তাহলে মাল্টিপল মাইলোমা পেশেন্ট যদি ম্যাসিভ প্রোটিনিউরিয়া রিপ্রেজেন্ট করে তাহলে ডায়াগনোস কি হবে? অ্যামাইলোইডোসিস। এছাড়া মনোক্লোনাল ইমিউনোগ্লোবিন ডিপোজিশন থাকে, এগুলো প্রোটিনিউরিয়া রিপ্রেজেন্ট করতে পারে। আর পেশেন্টগুলো যদি অ্যাসিডেট থাকে, থার্স্ট, পলিউরিয়া, পলিডিপসিয়া, অ্যাবডোমিনাল বনি পেইন, হেডেক, তাহলে নিয়ে হাইপারক্যালসেমিয়া। তাহলে হাইপার ক্যালসিয়ামের পেশেন্টগুলো হাইপার ক্যালসিয়াম একাই করতে পারে, পেশেন্টগুলো অ্যাসিড থাকবে কি থার্স্ট, পলিউরিয়া এন্ড পেইন। ফাইনাল হচ্ছে সিকল সেল নেফ্রোপ্যাথি। তাহলে সিকল সেল রিলেটেড ডিজিজগুলো ইউজুয়ালি হচ্ছে আমরা হেমাটোলজিতে বেশি ডিসকাস করবো। সিকল সেল বা সিকলিং ফর্মেশন বেশি হয় কখন? যদি পেশেন্টের হাইপোক্সিয়া থাকে, টনিসিটি বাড়ে, বা যদি অ্যাসিড বেস ব্যালেন্স ইম্পেয়ার হয়, এই কন্ডিশনগুলোতে সিকলিংটা বেড়ে যায়। তাহলে আমাদের রেনাল যে মেডুলা এবং রেনাল যে কর্টেক্স আছে, এর মধ্যে মেডুলাতে কি হয়? এখানে হাইপোক্সিয়া থাকে এবং হাইপারটোনিসিটি থাকে, সো এই জায়গাটাতে সিগন্যালিংটা বেশি হয়। তাহলে রেনাল মেডুলাতে এটা বেশি হবে। রেনাল মেডুলার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা যে ইউরিনারি কনসেন্ট্রেশন মেনটেন করা, এটার কাজটা হয়েছে রেনাল মেডুলাতে। তাহলে এই জায়গাটা যদি এফেক্টেড হয় তাহলে কি হবে?
এই যে কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি, এই পাওয়ারটা নষ্ট হবে। তাহলে এখানে ইউরিনারি কনসেন্ট্রেশন অ্যাবিলিটি এটা ঠিক মতো থাকবে না। ইউরিন যদি কনসেন্ট্রেশন না হয় তাহলে কি হবে, ডাইলিউটেড ইউরিন ফর্মেশন হবে, পেশেন্টের পলিউরিয়া হবে। তাহলে এই পেশেন্টগুলো অনেক সময় পলিউরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এর আগে ক্লাসে আমরা নেফ্রোলজি এই এন্ডোক্রাইনিক পড়ছিলাম যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস একটা কজ আছে সিকল সেল নিউরোপ্যাথি। তাহলে এই পেশেন্টগুলোর প্রেজেন্টেশন থাকে কি, পলিউরিয়া। আর কি হতে পারে, ডিস্টাল রেনাল টিউবুলার স্ট্রেস হতে পারে, মানে টাইপ 1। এছাড়া প্যাপিলি নেক্রোসিস থাকতে পারে, এন্ড সাম কেসে এন্ড ডিস্টাল রেনাল ডিজিজ বা সিকেডু হতে পারে। সিকল সেল নেফ্রোপ্যাথি কি কি প্রেজেন্টেশন থাকবে, একটা হচ্ছে ডাইলিউটেড ইউরিন বা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস বা পলিউরিয়া, তারপর হচ্ছে ডিস্টাল অর টাইপ 1 রেনাল টিউবুলার স্টেসিস, প্যাপিলি নেক্রোসিস, আর হচ্ছে এন্ড ডিস্টাল রেনাল ডিজিজ। এরপর লাস্ট একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে লিপিডো রেটিকুলারিস ছবি। তাহলে এখানে যদি আমরা দেখি লেস লাইক মানে জালের মতো আর কি, লেস লাইক বা নেট লাইক পার্পলিশ স্কিন র্যাশ থাকে, ইউজুয়ালি লোয়ার লিম্বে বেশি থাকে। কি কি কজ আছে, আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে কোলেস্টেরল এমবোলাস। তাহলে পলিআর্টারিয়াস নোডুলাস এই সরি লিপিডো রেটিকুলারিস এটা বেশ কয়েকটা ডিজিজ ডায়াগনোসিস ক্ষেত্রে লাগবে। এমআরসি পরীক্ষাতে ছবি দিয়ে দেয়, দিয়ে সাথে সিনেমা থাকে। তাহলে কোলেস্টেরল এমবোলাসের হিস্ট্রিতে কি থাকবে, ওয়াইড স্পিড অ্যাথেরোস্ক্লেরোসিস, এর সাথে অ্যানজিওগ্রাফি বা হচ্ছে থ্রোম্বোলাইসিস বা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ইউজ, এগুলো হিস্ট্রি থাকবে। আর ইনভেস্টগুলো আমরা ইউসিনোফিল কাউন্টটা বেশি পাবো। এছাড়া কোথায় হতে পারে, এসএলইতে হতে পারে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমে থাকতে পারে, আর এটা হচ্ছে পলিআর্টারিটিস নোডোসা। তাহলে এই চারটা কজ খুব ভালো করে মুখস্থ করে রাখা লাগবে। এই চারটার সাথে এই ধরনের স্কিন কন্ডিশন অ্যাসেট থাকতে পারে, এবং এর প্রত্যেকটাই পরীক্ষায় সিঙ্গেল বেস্টে আসতে পারে। তাহলে কোলেস্ট্রল এমবোলাস সিনারি আজকে আমরা পড়লাম, এসএলই এপিএস এন্ড পলিআর্টারিটিস নোডোসা, এগুলো রিউমাটোলজিক্যালটা আমরা পরে পড়বো, এগুলো আদার সিনারি কি কি থাকবে। তাহলে চারটা কন্ডিশনের সাথে অ্যাসেট থাকবে লিপিডো রেটিকুলারিস। তাহলে এটা দুইভাবে কোশ্চেন আসতে পারে, একটা আসতে পারে এমসি হিসেবে কজেস অফ লিপিডো রেটিকুলারিস বা ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ লিপিডো রেটিকুলারিস, অথবা পরীক্ষা কোশ্চেন আসতে পারে কোনো একটা সিনারি দিয়ে এর সাথে এই যে লিপিডো রেটিকুলারিসের যে ফাইন্ডিংস, এই ফাইন্ডিংসটা ডেসক্রাইব করে দিতে পারে। ওকে, তাহলে এটা লাস্ট টপিক ছিল। তাহলে আজকে আমাদের অনেকগুলো সিঙ্গেল বেস্টের টপিকস আছে। তাহলে এই টপিকগুলো ভালো করে পড়বেন যে কোনটা সিনারিও কেমন থাকে, প্রেজেন্টেশন কেমন থাকে। আর এমসিকিউ রিলেটেড বক্স তো কমই ছিল আজকে। আজকের ডিসকাশনে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই।